ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন তার মানে নিশ্চয়ই আপনার বা আপনার ফ্যামিলির কারো না কারো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১,০০০ টাকা করে প্রতি মাসে যে পাওয়া হয় সেটা বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আপনারা কি করবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাওয়া যায়, সেই ভাতা যদি আপনার বা আপনার ফ্যামিলির কারো বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনিও আবারও এই ১,০০০ টাকা করে প্রতি মাসে মাসে পেতে থাকবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আপনাকে চলে আসতে হবে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আপনাদের সুবিধার জন্য প্রথম কমেন্টও দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করবেন তো সরাসরি পৌঁছে যাবেন আপনারা এই ওয়েবসাইটে। তো এখানে বিস্তারিত বলা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন বন্ধ হয়েছে। তো দেখুন, আপনারা ভালো করেই জানেন যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে তাদের একমাত্র কারণ হচ্ছে তাদের বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের বয়সের মধ্যে তারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান। এবার যদি কারো বয়স এখানে ৬০ বছর পূর্ণ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। এবার অনেকে রয়েছেন বলবেন যে না, আমার তো এখনও ৬০ বছর হয়নি। তো আপনার ৬০ বছর হোক বা না হোক সেটা ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে আপনি যে ডকুমেন্ট দিয়েছিলেন আধার কার্ড, হয়তো দেখবেন সেটাতেই আপনার ৬০ বছর পূরণ হয়ে গেছে। তো সেই জন্যই অটোমেটিকলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা আপনাকে বন্ধ করে রাখা হয়েছে। তাহলে কি করবেন? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে সিস্টেম সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন, টাকা পেতে পেতে যখনই তাদের ৬০ বছর পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হওয়ার পর তাদেরকে একটা ফর্ম জমা করতে হবে এবং অটোমেটিকলি তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু এখানে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতাতে অটোমেটিকলি আপনার এখানে কনভার্ট হয়ে যাবে। এবং ফর্ম জমা করার পর পরের মাস থেকে আপনারা আবারও এই ১,০০০ টাকা করেই পেতে থাকবেন বার্ধক্য ভাতার জন্য। ঠিক আছে? তো এখানে দেখুন, বার্ধক্য ভাতা যদি আপনি পেতে চান তাহলে কি করবেন? তার জন্য কিছুই না, জাস্ট আপনার এখানে দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, একটা আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো আর অ্যাপ্লিকেশন ফর্ম। এবার অনেকে রয়েছেন অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? দেখুন, আপনারা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করতে পারেন। এবার দেখুন, এই ফর্মটাই আপনারা ডাউনলোড করে নেবেন এই লিঙ্ক থেকে, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, ক্লিক করবেন তো আপনার কাছে এরকম ফর্ম খুলে যাবে। এটা জাস্ট আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। করে এই ফর্মটা ঠিকভাবে ফিল আপ করবেন, একটু পরেই আপনাকে দেখাবো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। সো এই ফর্মটা ফিল আপ করবেন, টোটাল 4টে পেজ রয়েছে ফর্মটাতে। ফিল আপ করে আপনারা এটা জমা করে দেবেন আপনার বিডিও অফিসে, তাহলে কিন্তু নেক্সট মান্থ থেকে আপনারা আবারও পেতে থাকবেন এই জয় বাংলা পেনশন স্কিম, অর্থাৎ যে আপনার ৬০ বছর হয়ে গেছে বার্ধক্য ভাতা কিন্তু আপনারা পেতে থাকবেন। ঠিক আছে? তো চলুন আপনাদেরকে দেখাই এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, কারণ অনেকেই ফিল আপ করতে পারবেন না, যার ফলে কি হবে, একদিক থেকে আপনারা যদি জেরক্সের দোকানে ফর্মটা কিনতে যান আপনার কাছে হয়তো 20-30 টাকা ফর্মের চার্জ নিয়ে নেবে, প্লাস ফর্ম ফিল আপ করার জন্য আরও হয়তো 20-30 টাকা চার্জ নিয়ে নেবে। তাই বলবো আপনারা এখান থেকে ফর্মটা ডাউনলোড করে জাস্ট এটা প্রিন্ট আউট করে নেবেন, হয়তো 10 টাকার মধ্যে 4 কপি প্রিন্ট হয়ে যাবে, প্লাস আপনি ফর্মটা নিজেও ফিল আপ করে নেবেন, তাহলে আপনার কোনো রকমের কোনো ভুল হবে না এবং আপনার এখানে অনেকটা টাকাও বেঁচে যাবে। তো চলুন দেখিয়ে দিই ফর্মটা কিভাবে আপনারা এখানে ফিল আপ করবেন। আচ্ছা, ফর্মের প্রথম পেজটাই দেখতে পাচ্ছেন এরকম রয়েছে। তো সবার প্রথম রয়েছে এখানটায় একটা যার নামে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়েছে, তো তার এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দেবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন লেখা রয়েছে, এখানে কিছু করতে হবে না। পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে কি কি। প্রথমে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ যার নামে আবেদন করছেন, তো এখানে তার ফার্স্ট নেম দেবেন এই ঘরগুলোনে। হ্যাঁ, মনে রাখবেন ফার্স্ট নেমের সবগুলো কিন্তু বড় হাতের দেবেন। হ্যাঁ, তো ফার্স্ট নেম এখানে দেবেন, যদি তার মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম দেবেন, যদি মিডিল নেম না থাকে তাহলে খালি রাখবেন, দেন তারপরে লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? একই রকমভাবে এখানটায় দেখতে পাচ্ছেন জেন্ডার, তো অবশ্যই এটা ফিমেল হবে, তো আপনি এই ফিমেলের বক্সটাতে জাস্ট এখানে টিক করে দেবেন। ঠিক আছে? মানে মহিলা। তারপরে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা জন্মের তারিখটা অবশ্যই আধার কার্ড দেখে দেখে দেবেন। তো অনেকের দেখবেন আধার কার্ডে ধরুন দিন এবং মাস নেই, তো সেক্ষেত্রে 1-1 দিয়ে দেবেন, আর যদি আপনার আধার কার্ডে থাকে তাহলে যেমনটি থাকবে সেইভাবে কিন্তু আপনি এখানে আপনার জন্মের তারিখটা দেবেন। জন্মের তারিখ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি, মানে বর্তমান আপনি যেহেতু এখন জমা দিচ্ছেন, মানে এটা 2025 চলছে, তো এই 2025 সালের
1 জানুয়ারিতে তার বয়স কত ছিল, তো সেই বয়সটা এখানে আপনি হিসাব করে বসিয়ে দেবেন। হ্যাঁ, যদি এখানে 60 বছর হয় তাহলে এখানে 60 দিয়ে দিবেন, 61 হলে 6 অন। হ্যাঁ, এইভাবে আপনার যত বয়স হবে এখানে বয়সটা দিয়ে দিলেন। তারপরে একটু আমরা নিচে চলে আসি। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফাদার নেম। তো এখানে আপনি যার নামে আবেদন করছেন তার কিন্তু বাবার নাম দিতে হবে। তার বাবার কোনো প্রুফ লাগবে না, বাট তার বাবার যেটা নাম হবে সেই বাবার নামের এখানে ফার্স্ট নেম দেবেন। বাবা বেঁচে থাকুক মরে যাক তাতে কোনো সমস্যা নেই, এখানে বাবার নামটাই লাগবে। তো বাবার ফার্স্ট নেম দেবেন, তারপরে এই ঘরটায় বাবার মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে খালি রাখবেন। তারপরে এখানে বাবার লাস্ট নেম দিয়ে দেবেন। একই রকমভাবে এখানে মাদার্স নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার এখানে মায়ের নামও দিতে হবে। তো এখানে মায়ের ফার্স্ট নেম দেবেন, এখানে মায়ের মিডিল নেম দেবেন, আর এখানটায় মায়ের লাস্ট নেম দেবেন। একটা আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে ধরুন এখানে যিনি অ্যাপ্লাই করছেন মনে করেন তার 70 বছর বয়স হয়ে গেছে, বা ধরুন এক্সাম্পল 61 বছর বয়স হয়েছে, তো সেক্ষেত্রে তাদের বাপ মা তো অনেক দিন আগেই হয়তো বা মারা গিয়ে থাকবেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রুফ লাগবে না। হ্যাঁ, জাস্ট নামটাই এখানে চেয়েছে, তাদের বাবা মায়ের কোনো রকমের কোনো প্রুফ লাগবে না। তারপরে এখানে কাস্ট, যদি তিনি জেনারেল হন তো জেনারেল এখানে টিক করবেন এই পাশের ঘরে, আর যদি এসসি বা এসটি বা আদার্স কিছু হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক মারবেন। তো বেশিরভাগই জেনারেল, তো আপনি এখানে জেনারেলে টিক মারবেন, ঠিক আছে। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, মানে তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত, তো যেটা হবে আপনার সেটার ঘরে টিক করবেন। এখানে 4টে রয়েছে দেখতে পাচ্ছেন, আনম্যারিড রয়েছে, তো আনম্যারিড হলে আনম্যারিড করবেন। এখানে উইডো আছে, অর্থাৎ বিধবা যদি হয়ে থাকেন তো এখানে টিক করবেন। যাদের স্বামী মারা গেছে তারা এই ঘরে টিক করবেন উইডোতে। আর বিয়ে হয়ে থাকলে ম্যারিডের ঘরে টিক করবেন, হয়তো আপনি বিয়ে হয়েছে আপনার স্বামী আছে তো সেক্ষেত্রে ম্যারিডের ঘরে টিক করবেন। তো মেনলি এই 3টেই হবে আপনাদের, দেখবেন তো যেটা আপনার হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, তো এবার হচ্ছে আপনার স্বামীর নামটা এখানে দিতে হবে। যেহেতু আপনি মহিলা অ্যাপ্লাই করছেন তো সেক্ষেত্রে আপনার স্বামীর এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেম থাকলে দেবেন, আর এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর বলছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের বছরে এই মাসে ইনকাম কত হয়, তো আপনার যেমনটা ইনকাম হয় সেইভাবে দেবেন। যদি আপনার মাসে 1000 টাকা ইনকাম হয় তো এখানে 1000 দেবেন, যদি 500 টাকা ইনকাম হয় তো 500 দেবেন। আপনার পরিবারে যেমনটা ইনকাম হয় আপনি এখানে তেমনটা এখানে দেবেন, ঠিক আছে, মাসিক ইনকাম। তারপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনাকে দিতে হবে কি কি চেয়েছে এখানে আধার নাম্বার, তো এই বক্সে আপনার 12 ডিজিটের আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এপিক বা ভোটার নাম্বার, তো এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখবেন রয়েছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমনভাবে রয়েছে ভোটার কার্ডের নাম্বার সেইভাবে এখানে আপনি দেবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, চলুন একটু আমরা নিচে স্ক্রল করে নিই। তো এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে এখানে স্টেট বাই ডিফল্ট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। এখানে অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভা এখানে নামটা দিয়ে দেবেন। অনেকেই বুঝতে পারেন না যে বিধানসভার নাম কি হবে, তো বিধানসভা হচ্ছে আপনার ভোটার তালিকাতে দেখবেন একদম উপরের দিকে লেখা থাকে, হ্যাঁ, যে আপনার বিধানসভার নাম তারপরে পাশে একটা নাম্বার থাকে, তো আপনার বিধানসভার নামটা এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখানে দিয়ে দিবেন যেটা হবে। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম এই ঘরে দেবেন। তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, যদি আপনার গ্রামে হয় তাহলে এখানে ব্লকের নাম দেবেন, না হলে আপনার মিউনিসিপ্যালিটি এলাকায় হলে মিউনিসিপ্যালিটি এলাকায় দেবেন, না হলে কর্পোরেশন হলে কর্পোরেশনের নাম দেবেন, ঠিক আছে। এরপর আমরা নিচে চলে আসি। নিচে আসার পর আমরা চলে আসলাম সেকেন্ড পেজে, 2 নম্বর পেজে। তো এখানে রয়েছে আপনার জিপি নেম অথবা ওয়ার্ড নেম, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে যদি আপনি গ্রামে হয়ে থাকেন, আর যদি আপনার পৌরসভা এলাকাতে বা কর্পোরেশন এলাকাতে হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে আপনার ওয়ার্ড দেবেন। তারপরে এখানে আপনার ভিলেজ, টাউন বা সিটি, আপনার এখানে গ্রামের নাম বা শহরের নাম বা সিটির নাম এখানে যেটা হবে দেবেন। তারপরে হাউস অর প্রেমিসিস নম্বর, এটা আপনার যদি বাড়ির নম্বর থাকে দেবেন, না থাকলে খালি রেখে দেবেন। স্ট্রিট নেম এটাও তাই, আপনার যদি থাকে দেবেন, না থাকলে খালি রেখে দেবেন। পোস্ট অফিসের নাম এটা দিতে হবে, আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন এবং লাস্টে রয়েছে পিনকোডটা এখানে দেবেন। তারপরে বলছে নাম্বার অফ ইয়ার ট্রেলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে এখানে আপনি কত বছর ধরে রয়েছেন, তো এটা আপনার যদি জন্ম থেকেই থাকেন তাহলে আপনার যত বছর বয়স হবে সেটাই কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই আপনার একটা নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কিন্তু এখানে স্টার মার্ক রয়েছে, আপনাকে দিতে হবে আপনার নিজস্ব মোবাইল নাম্বার। তারপরে ইমেল আইডি যদি আপনার থাকে এখানে দেবেন, না থাকলে খালি রাখবেন, কোনো প্রবলেম নেই।
তারপরে চলে আসলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই অ্যাকাউন্টটা এখানে দেবেন, এবং অবশ্যই অ্যাকাউন্টটাই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাহলে কোনো প্রবলেম হবে না সেই অ্যাকাউন্টটাই দিলে। আর যদি আপনি এখানে অ্যাকাউন্ট নাম ডিটেলস চেঞ্জ করেন তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব যে অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেম টু সেম সেই অ্যাকাউন্টটাই দেবেন, কোনো রকমের প্রবলেম হবে না। তো এখানে প্রথমে ব্যাঙ্ক নেম রয়েছে, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম লিখবেন। এসবিআই হলে এসবিআই দেবেন, ইন্ডিয়ান ব্যাঙ্ক হলে ইন্ডিয়ান ব্যাঙ্ক দেবেন, পাঞ্জাব ন্যাশনাল হলে পাঞ্জাব ন্যাশনাল দেবেন, ব্যাঙ্ক অফ বরোদা হলে ব্যাঙ্ক অফ বরোদা দেবেন, আপনার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কের নাম। তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্রাঞ্চের নামটা এখানে দেবেন, আপনার ব্রাঞ্চ কোথায় সেই ব্রাঞ্চের নাম। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, দরকার 2-1 ভালো করে চেক করে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে আইএফএসসি কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ব্যাস, এগুলো হলো আমাদের মেন ফর্ম ফিল আপ। এবার বলছে এখানে আপনি কি কি ডকুমেন্ট দিলেন। তো দেখুন আমি যেটা করেছিলাম, আমাদের ফ্যামিলির মেম্বারেরও একজনের অ্যাপ্লাই করেছিলাম, আমি নিজে গিয়ে জমা দিয়ে এসেছি। তো সেক্ষেত্রে এখানে আমি যেটা করেছিলাম, এখানে টিক করেছিলাম প্রথম বক্সে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়েছিলাম, টিক করেছিলাম সেকেন্ড বক্সে অর্থাৎ আধার কার্ড দিয়েছিলাম, টিক করেছিলাম থার্ড বক্সে অর্থাৎ এখানে ভোটার কার্ডও দিয়েছিলাম। এই 3টে ঘর পরপর আমি টিক করেছিলাম। আর বাকি এখানে কপি অফ কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, হ্যাঁ এগুলো আমি 3টে কিছু দিইনি এবং কিছু টিকও করিনি, এবং লাস্টে দিয়েছিলাম ব্যাঙ্ক পাসবুক, তাই এটা টিক করেছিলাম। আর আদার্সেও কিছু করিনি, আমি টোটাল 3টে টিক করেছিলাম, আমার হয়ে গেছে। তো আপনারাও দেখবেন এই 4টে টিক করতে পারেন, আপনাদেরও হয়ে যাবে। তো চলুন এরপর দেখুন সেলফ ডিক্লারেশন রয়েছে, একটু নিচে আমরা চলে আসি। তো দেখুন সেলফ ডিক্লারেশন রয়েছে এখানে। তো সেলফ ডিক্লারেশন এখানে কিছুই করতে হবে না, এখানে এটাই বলা হয়েছে যে আপনি নিম্নলিখিত কোনো কিছু সরকারি প্রকল্পের পেনশন পান কিনা। যদি পান তাহলে কিন্তু আপনারা এইটাই, যদি কোনো বক্সে টিক করেন তাহলে কিন্তু আপনারা এটাতে কিন্তু এই যে 1000 টাকা পাবেন না, ঠিক আছে। তো এগুলো আপনি টিক করবেন না। তারপরে জাস্ট এখানটায় আপনি ডেটটা বসিয়ে দেবেন, আর এই উপরে যিনি অ্যাপ্লাই করছেন মানে যার নামে হচ্ছে তার এখানে সিগনেচার, যদি সই করতে পারে তো সই করবে, আর না হলে হাতের এখানে টিপছাপ দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে অ্যাকনলেজমেন্ট, এখানে আপনাকে কিছু করতে হবে না, এটা সম্পূর্ণরূপে যিনি জমা নেবেন তাদের এটা কাজ, এটা আপনি খালি রেখে দেবেন। এরপর আরেকটু নিচে যখন আসবেন দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এটাও কিন্তু আপনাকে কিছু করতে হবে না, এটাও আপনি খালি রেখে দেবেন, এটা যিনি জমা নেবেন তাদের কাজ। এরপর চলে আসুন একদম লাস্ট পেজে এরকম একটা আপনাকে দেবে যে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। তো এখানটায় একটা কনসেন্ট রয়েছে, তো প্রথমেই বলছে এখানে একটা খালি জায়গা রয়েছে, তো এখানটায় আপনার আধার কার্ডের নাম্বার যেটা হবে সেটা এই নাম্বারটা এখানে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ যার নামে অ্যাপ্লাই করছেন তার এখানে নামটা দিয়ে দেবেন, এবং জাস্ট এটার ওপরে এখানে একটা সই করবেন, ঠিক আছে। তো প্রথমে আধার নাম্বার হলো, এই উপরে সই হলো, এবং এই বক্সের মধ্যে এখানটায় ডট ডট আছে, এখানটায় কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম দেবেন। তো এখানটায় আধার নাম্বার দিয়ে দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে এটা চাইলে আপনি সম্পূর্ণ বাংলাতে পড়তে পারেন, হ্যাঁ একই জিনিস, উপরটা ইংরেজিতে রয়েছে নিচেরটা বাংলাতে রয়েছে। দেন এখানটায় আপনাকে সই করতে হবে, উপরে সই করে দেবেন, চাইলে বাংলাতেও আপনি যেভাবে সই করেন সই করে দেবেন। তারপরে এখানে আবেদনকারীর নাম, এখানটায় আপনি আবেদনকারীর নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পুরো কমপ্লিট ফর্মটা ফিল আপ, জাস্ট আর কিছুই করতে হবে না। এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করলেন, 4 পেজের ফর্ম, এবং ফর্মের সাথে আপনি অ্যাটাচ করবেন ব্যাংকের পাসবই, আর 1 কপি আধার কার্ডের বোথ সাইড জেরক্স করে নেবেন, আর ভোটার কার্ডেরও বোথ ছবি জেরক্স করে নেবেন, বোথ সাইড জেরক্স করে নেবেন, এবং হচ্ছে ব্যাংকের পাসবই। এগুলো সবগুলো নিয়ে আপনি ইসে চলে যাবেন ব্লকে, দেখবেন জিজ্ঞাসা করবেন যে কোথায় লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড বা এই ওল্ড এজ পেনশনের রিলেটেড জমা নেই, তো বলে দেবে আপনাকে যে কেউ, সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন, তারা জমা নিয়ে নেবে, এবং নেক্সট মান্থ থেকে আপনার এটা অটোমেটিকলি ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে, এবং সেটাই আপনারা আবারও প্রতি মাসে 1000 টাকা করে পেতে থাকবেন।